বিশেষ ট্রাইব্যুনালে সাবেক ৯ মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ৩৯ জন মানবতা বিরোধী অপরাধের ৭ মামলা তদন্ত শেষ না হওয়ায় সময় আবেদন করবে প্রসিকিউশন। ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রস্তুত করতে কাজ করছে ঐকমত্য কমিশন। ৫ দিন বিরতি দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ। বিভিন্ন স্থানে এনসিপির কর্মসূচিতে বাধা আসছে বললেন নাহিদ ইসলাম। প্রশাসনে ফ্যাসিস্টের দোসর থাকায় যথাযথ সম্মান পাচ্ছে না জুলাই শহীদদের পরিবার। কিছু বলার নাই, কেউ কোনো দেখার কেউ নাই। এটা মনে হয় একটা ছোটখাটো বাজার। হকারের দখলে রাজধানীর বেশিরভাগ ফুট ওভারব্রিজ নির্মাণেই যেন দায় শেষ কর্তৃপক্ষের, নেই তদারকি, করা হয় না পরিষ্কার, ব্রিজ ব্যবহারে পথচারীদের অনীহা। এবং টি-20 সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ পাকিস্তান। সেরা ক্রিকেট খেলার প্রত্যয় লিটনের। টাইগারদের সমীহ করলেও সব ম্যাচ জিততে চায় মেন ইন গ্রিন। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের ৭ মামলায় একযোগে ৩৯ জন আসামিকে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আনিসুল হক সহ ১৪ জন, কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে এনটিএমসির সাবেক পরিচালক জিয়াউল আহসান সহ ১৪ জন, কাশিমপুর কারাগার থেকে দীপুমণি সহ ১৫ জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে হাজির করা হয়। এছাড়াও সালমানিফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক সহ আসামিদের মধ্যে আছেন সাবেক ৯ মন্ত্রী, এমপি বদি ও পুলিশ কর্মকর্তা। মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেট সহ মোট ৭ মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে প্রসিকিউশন বলছে তদন্ত শেষ না হওয়ায় সব মামলাতেই সময় আবেদন করা হবে। ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রস্তুত করতে কাজ করছে ঐকমত্য কমিশন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠকে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, অনেকগুলো বিষয়ে একমত হয়েছে দলগুলো। আলোচনা করে সংসদে উচ্চ কক্ষের বিষয়ে আগামী ২-৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেয়া যাবে বলেও জানান তিনি। আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হবে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিএনপি, জামাত সহ 4টি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। সেগুলোর সঙ্গে কমিশনের প্রস্তাব সহ আলোচনা করা হবে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আজকে একমত হতে পারবে বলে আশা প্রকাশ করেন কমিশন সহ সভাপতি আলী রিয়াজ। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানভীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, সকাল 11টার কিছু সময় পরে 14তম দিনের দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এই আলোচনার এর আগের যে বাকি 13 দিন আলোচনা হয়েছে সেই 13 দিনের মধ্যে এর মধ্যে যে মৌলিক 20টি প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবগুলো নিয়ে আবার পুনরায় আলোচনা হচ্ছে। আজকে বিষয়বস্তু রাখা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া এবং পাশাপাশি প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়টি। একাধিক পদে থাকার বিষয়টি এর মধ্যে আলোচনা শুরু হয়েছে। সেটির মধ্যে হচ্ছে একাধিক পদ, বিশেষ করে দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা অথবা তার অন্যান্য যে পদগুলো থাকে সেই পদগুলো থাকতে পারবেন কিনা সে বিষয়ে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে এর মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে, কিন্তু ঐক্যমত পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। এবং কতদিন মেয়াদে থাকবে তত্ত্বাবধায়ক সরকার, কোন কোন নির্বাচন পরিচালনা করতে পারবে তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের গঠন কাঠামোই বা কী হবে, সেই গঠন কাঠামোতে কোনো পরিবর্তন আনা হবে কিনা, নাকি এর আগের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় চালু থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে। এর মধ্যে সে বিষয়ে রাজনৈতিক দলগুলো যেহেতু ঐক্যমত পৌঁছতে পারছিল না, তাই ঐক্যমত কমিশন তারা রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাব চেয়েছিল এবং 4টি দল, বিএনপি, জামায়াত, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ 4টি দল এই প্রস্তাব তারা দিয়েছে, ভিন্ন ভিন্ন প্রস্তাব। এবং সেই প্রস্তাবের সাথে ঐক্যমত কমিশনের যে প্রস্তাব আছে সেই প্রস্তাব সমন্বয় করে তারপরে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবগুলো আলোচনা করা
করা আজকে হবে এবং ঐক্যমত্য কমিশন মনে করে যে আজকেই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি ঐক্যমত্য পৌঁছাতে পারবে রাজনৈতিক দলগুলো। অন্যদিকে তারপরে আলোচনা হবে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়। তবে আরেকটি বিষয় নিয়ে আলাপ আলোচনার ঐক্যমত্য পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো, সেটি হচ্ছে উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ হবে কিনা এবং উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে, সেখানে নির্বাচন প্রক্রিয়া বা কী হবে সে বিষয় নিয়ে নানান রকমের আলোচনা চলছে এবং সেই বিষয়টিও 2-3 দিনের মধ্যেই ঐক্যমত্য পৌঁছাতে পারবে বলে ঐক্যমত্য কমিশন আশা প্রকাশ করেন। সবকিছু মিলিয়ে 31 জুলাইয়ের মধ্যে ঐক্যমত্য কমিশন একটি সনদ তৈরি করতে চায় এবং সব রাজনৈতিক দলগুলো সেই সনদে স্বাক্ষর করবে এবং তারপরে কিভাবে এটি বাস্তবায়ন করা হবে সে বিষয় নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে। তো এই ছিল এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের সভা থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। রাজধানীর জিয়া উদ্যানে কৃষক দলের আলোচনা সভায় কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। এটাই হচ্ছে ভবিতব্য, ডেস্টিনি। দুর্ভাগ্য আমাদের রাখেন না। প্রিয় ভাই ও বোনেরা, একটা জাতি নির্মিত হয় মানুষ দ্বারা, তার পাহাড় পর্বত নদী নালা সম্পদ দিয়ে নয়। সেই মানুষের কোয়ালিটি, তার গুণ মান যত উন্নত হবে ওই জাতি তত উন্নত হবে। আজকের এই কর্মসূচিটি আমার কাছে সেই ধরনের একটি কর্মসূচি যেখানে আমরা একটা উন্নত রাষ্ট্রচিন্তার নিদর্শন দেখতে পাই। যেহেতু আজকে গোটা পৃথিবী জলবায়ু ক্লাইমেট সমস্যায় আক্রান্ত, আমাদের বাংলাদেশ আরো বেশি করে আক্রান্ত। এখানে আমাদের যে ফরেস্টের সবুজের যে পরিমাণ পার্সেন্টেজ সেটা অনেক কম। সুতরাং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কর্মসূচি দিয়েছেন সারা দেশে কত গাছ লাগাবেন, 10 লক্ষ গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে সবুজ করবার একটা প্রক্রিয়া শুরু করব। এটা নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন দেখার একটা বিষয়। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। এখানে আমাদের যারা শহীদ হয়েছেন তার বাবা মারা বসে আছেন। আমি গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে একজন মা, তার একমাত্র পুত্র, তিনি নিজে একজন হাসপাতালের নার্স, তিনি একটা বক্তব্য লিখেছিলেন। ওই বক্তব্যটা আমি ভুলতে পারছি না। তিনি দীর্ঘক্ষণ ধরে আহাজারি করে কেঁদে কেটে একটা কথাই বলছিলেন যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি, আমার পরিবারের স্বপ্ন দেখেছি, আমার ভবিষ্যতের সেই ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে গেছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর জিয়া উদ্যানে। প্রশাসনের নানা জায়গায় ফ্যাসিস্ট ও তাদের দোসররা বসে থাকায় শহীদ ও তাদের পরিবার যথাযথ সম্মান পাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের তিনি জানান, গণ অভ্যুত্থান শহীদদের জন্য আলাদা সেল গঠন করা হচ্ছে। পরে গাড়িবহর নিয়ে পদযাত্রা বের করা হয়। জন আকাঙ্ক্ষা জানতে রাঙামাটিতে বেশ কয়েকটি এলাকায় সমাবেশ করার কথা রয়েছে নতুন দলটির। সেখানে পথসভা শেষ করে আবারও চট্টগ্রামে ফিরবেন এনসিপির শীর্ষ নেতারা। প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান পাওয়ার কথা সেইটা আসলে বিভিন্ন জায়গায় আমরা শুনি অভিযোগগুলো। আর আমরা একটা আমাদের নিজেদের পার্টির তরফ থেকে একটা গণ অভ্যুত্থান সেল, শহীদ এবং আহত কল্যাণ সেল আমরা করছি। আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে দিয়ে আছি। গোপালগঞ্জে আমাদের উপর একটা দেখছেন আপনারা, হয়তো বিভিন্ন জায়গায় বাধা আসতেছে নানাভাবে। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি।
রক্তাক্ত জুলাইয়ের ২০ তারিখে শিক্ষার্থীদের ঘরে ফেরাতে দেশ জুড়ে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। রাস্তায় কাউকে দেখা মাত্রই গুলির নির্দেশনা দেওয়া হয় এদিন থেকে। তবে তাতেও রোধ করা যায়নি তারুণ্যের জোয়ারকে। দিনভর সংঘর্ষে নিহত হয় ২৬ জন। এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে বলে ঘোষণা দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। কেমন ছিল গত বছরের এদিন, জানবো মায়মুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। কমপ্লিট শাটডাউনে যখন স্থবির হয়ে পড়ে গোটা দেশ, ঠিক সেই সময় পরিস্থিতি সামলাতে রক্তাক্ত জুলাইয়ের ২০ তারিখ সারা দেশে কারফিউ জারি করে আওয়ামী লীগ সরকার। এর আগে গণভবনে ১৪ দলের বৈঠকের পর ওবায়দুল কাদের ঘোষণা দেন কারফিউয়ের নিয়ম অনুযায়ী রাস্তায় দেখা মাত্রই গুলি করা হবে। একই সঙ্গে আন্দোলন দমানোর কৌশল হিসেবে পরবর্তী ২ দিন সরকারি ছুটির ঘোষণা আসে। ইতিমধ্যে কারফিউ বলবৎ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছেন। কারফিউ চলাকালীন সারা দেশে যানবাহন চলাচল বন্ধ থাকলেও ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৬ জন নিহত হয়। বিক্ষোভ ও সংঘর্ষে রক্তাক্ত হয় নারায়ণগঞ্জ সহ আরও কয়েকটি জেলার রাজপথ। যখন এখানে নৃশংস হামলা করা হয়, আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার ভাইরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা, তারা এই জায়গায় এটার তীব্র প্রতিক্রিয়া জানায় এবং জীবন দিয়ে, রক্ত দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় যে অধ্যায়টা, সেটা তারা কন্টিনিউ করে তাদের জায়গা থেকে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে কারফিউ। এই কারফিউ আমরা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের মাধ্যমে জানিয়ে যাচ্ছি যে আমরা সকাল 10টা পর্যন্ত যে কারফিউ আমরা বলবৎ রেখেছিলাম, সেইটা আরও কিছুক্ষণ বাড়িয়ে আমরা 3টা পর্যন্ত, আগামীকাল 3টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। 16 থেকে 20 জুলাই এই 4 দিনে চলমান সংঘর্ষে প্রাণ হারান 1.5 শতাধিক মানুষ। মায়মুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজ ভ্রাম্যমাণ দোকানীদের দখলে। কোথাও বা অচল পড়ে আছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত চলন্ত সিঁড়ি। একে তো হকারদের দৌরাত্ম, তার উপর ফুটওভার ব্রিজের যেখানে সেখানে ময়লা আবর্জনা। উত্তর সিটির দায়িত্বপ্রাপ্তরা দায় চাপাচ্ছেন সিটি কর্পোরেশনেরই প্রশাসক এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের ওপর। আর দক্ষিণের ভাষ্য গলদ আছে পুরো সিস্টেমে। আল মামুনের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। এজন্য আস্ত এক বাজার, কাঁচা বাজার বাদে সব ধরনের পণ্যের পসরা নিয়ে বসেছেন হকাররা। স্যান্ডেল থেকে শুরু করে কানের দুল সবই পাওয়া যায় এক ছাদের নিচে। এই চিত্র রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজের। তবে শুধু ফার্মগেট নয়, রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজের দশাই এইরকম। শুধু দখল নয়, সিঁড়ি জুড়ে যেখানে সেখানে পড়ে আছে ময়লা আবর্জনা। অনেক জায়গায় গড়ে উঠেছে ছিন্নমূল মানুষের আবাসস্থল। এটা মনে হয় একটা ছোট বাজার আর কি। ব্রিজের দুপাশে কিন্তু ওই হকাররা কিন্তু বসে কিন্তু তাদের অবৈধ ব্যবসা করতেছে। গায়ের সঙ্গে গা লেগে যায় মানুষের, ওভাবেই পাস করিয়ে। অবৈধভাবে দোকান বসানোর কথা স্বীকার করে হকারদের দাবি, নির্দিষ্ট জায়গার অভাবে এখানে বসতে বাধ্য হচ্ছেন তারা। টাকা পয়সা নাই, ওই জন্য দোকানপাট নিতে পারি না। আমরা যদি ফুটপাত না থাকতাম, অনেক মেয়ে ছেলে হাঁটাফেরা চালা করতে পারতো না। সরকার আমাদের পার্সোনালি কোনো জায়গায় একটা যদি সেট আপ করে দেয় এরকম ভাবে, তাহলে হয়তো আমরা একটা কিছু করতে পারি। একদিকে যখন রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজ হকারদের দখলে, ঠিক অন্যদিকে তখন নির্মাণে যেন দায় শেষ কর্তৃপক্ষের। এসকেলেটরটা চালু হয়েছে তখন আমরা খুবই খুশি হয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এটা শুধুমাত্র ডিসপ্লের মতোই পড়ে আছে। কিছু বলার নাই, কেউ কোনো দেখার কেউ নাই। একে তো ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের অনীহা, তার উপর এমন দশার কারণেই ব্যস্ত সড়ক দিয়েই পারাপার চলে নিত্যদিন। কোনো কারণ নাই, এমনি পার সবাই হয়, আমি একটু পার হই। আমি এটা খেয়াল করি নাই। সহজে তাড়াতাড়ি যাওয়ার জন্য কোনো প্রকারই সিঁড়ি পাইতে পারি না।
যার জন্য এটা যাচ্ছে বাবা। মানে ওখান থেকে একটু সময় লাগে, তো এখান থেকে তাড়াতাড়ি আসা যায়। তদারকির অভাব ও জনবল সংকটের কথা উল্লেখ করে উত্তর সিটির প্রধান প্রকৌশলী দিচ্ছেন ভিন্ন ব্যাখ্যা। সিটি কর্পোরেশন নগরপিতা হিসাবে প্রশাসক বা মেয়রেরই নেওয়ার কথা, এবং এটা আমাদেরই উদ্যোগ নিতে হবে। ম্যাজিস্ট্রেটেরও একটা স্বল্পতা আছে আমাদের এখানে। এলাকার কিছু কিছু লোকজনের আসলে আশ্রয় প্রশ্রয় তারা আসলে এখানে করে। এখান থেকে সিটি কর্পোরেশন, এমন না যে সিটি কর্পোরেশন তাদেরকে বরাদ্দ দিয়েছে, দোকান এটা করেছে, এটা ইলিগাল। অন্যদিকে কারিগরি ত্রুটি, ব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবকে দায়ী করছেন দক্ষিণের দায়িত্বপ্রাপ্তরাও। নির্দ্বিধায় এটা স্বীকার করে নিচ্ছে যে এইটার মূল রেসপন্সিবিলিটি সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকরাও বলছেন, বিকল্প ব্যবস্থা না করে ফুটওভার ব্রিজে হকার উচ্ছেদে সমস্যার স্থায়ী সমাধান হবে না। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এবার আবহাওয়ার খবর। আষাঢ় মানেই ছিল অবিরাম বর্ষা, ঝুম বৃষ্টিতে ভিজে যাওয়ার আনন্দ। কিন্তু এবার আষাঢ় যেন নিজের পথ হারিয়ে ফেলেছে। কোথাও রোদে পড়ছে শহর, কোথাও আবার আচমকা বৃষ্টি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাচ্ছে বাংলাদেশের মৌসুমী রূপ। বিস্তারিত জানাচ্ছেন শবনব নিবিড়। আষাঢ়ে এত বৃষ্টির পরও কমছে না গরম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঋতুচক্রের এই ছন্দপতন। আবহাওয়াবিদরা বলছেন, পরিবেশ বিপর্যয়ের প্রভাবে আষাঢ়ে বৃষ্টির ছন্দপতন ঘটেছে। এতে ভ্যাপসা গরমে অস্বস্তিতে পড়েন নগরবাসী। যেহেতু সূর্যকিরণ লম্বা সময় ধরে পড়ে এবং মেঘ কম থাকার কারণে ভূপৃষ্ঠটা উত্তপ্ত হয়, ফলে দেখা যায় যে টেম্পারেচারটা অনেকটাই বেড়ে যায়। আবার দেখা যায় যে বাতাসে ময়শ্চার থাকার কারণে লোকজনের মধ্যে যে গরম লাগার অনুভূতি বা অস্বস্তিকর অনুভূতিটা বেশি থাকে। পরিবেশবিদরা মনে করেন, শহর থেকে গ্রাম সবখানেই জলাশয় ভরাট, গাছপালা নিধন আর খোলা জায়গা কমে যাওয়ায় জলবায়ুর ভারসাম্যে তারতম্য দেখা দিয়েছে। মেঘের যে কনডেনসেশন পিরিয়ড, সেটি একটা মেট্রোলজিক্যাল সাইকেল অতিক্রম করে যেটি আসার কথা ছিল, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি না। আষাঢ়ের বৃষ্টিতে শীতলতা ফিরে পেতে দরকার পরিকল্পিত পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো, এমনটাই মনে করেন আবহাওয়া বিশেষজ্ঞরা। শবনব নিবিড়, সময় সংবাদ। এবারে দেশের বাইরের খবর। গাজা পরিস্থিতি আরও উত্তপ্ত। খাদ্য সহায়তার আশায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 32 জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের হামলায় একদিনে উপত্যকাটিতে 116 জন নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রাখলে ইসরায়েল আরও বেশি সেনা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। গাজার এই অভাগা মায়ের 17 বছর বয়সী মেয়ে কুলুদের জন্মদিন ছিল শনিবার। তবে সেই জন্মদিনই পরিণত হলো মৃত্যুদিনে। মেয়েকে শেষবারের মতো বিদায় দেওয়ার পর থামছেই না মায়ের আহাজারি। আমার মেয়েটা মারা গেলেও ঠিক সেই ঘন্টায়, যে ঘন্টায় তার জন্ম হয়েছিল। আজ ছিল তার জন্মদিন। সে সারা দিন ঘুরেছে একটা রুটির টুকরোর জন্য। চারদিকে ঘুরে ঘুরে বলেছিল, আজ আমি রুটি নিয়েই ফিরব। মানবিক সহায়তার আশায় লাইন ধরেছিল ক্ষুধার্ত গাজাবাসী, কিন্তু সেই লাইনেই আবারও ঝরেছে রক্ত। গাজার খান ইউনিস ও রাফার দুটি সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে গুলিতে নিহত হয়েছেন অনেকে, আহত বহু। হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতেই হয়েছে এই প্রাণহানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে চলছে খাদ্য সরবরাহ। কিন্তু বিতরণ শুরুর আগেই আশপাশে ইসরায়েলি সেনা অবস্থান নেয় এবং গাজাবাসীকে লক্ষ্য করে গুলি চালায়। এদিকে গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা অব্যাহত রাখলে ইসরায়েলি সরকার আরও বেশি সেনা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। ধারাবাহিকতা প্রমাণের মঞ্চ তৈরি লিটন কুমার দাসের সামনে। শ্রীলঙ্কায় টি-20 সিরিজ জয়ের পর এবার পাকিস্তান বাধা। অতীত ভুলে সেরা ক্রিকেট খেলার তাগাদা দিলেন টাইগার অধিনায়ক। অন্যদিকে পরিসংখ্যানের হিসেব ধরে রেখে আরও একটা ক্লিন সুইপে চোখ পাকিস্তান ক্যাপ্টেনের। মিরপুরে প্রথম টি-20 শুরু সন্ধ্যা 6টায়। অধিনায়কত্ব উপভোগ করছেন লিটন কুমার দাস। ক্যারিবীয় বধের পর তার নেতৃত্বে এসেছে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জয়।
13 ম্যাচ পর এবার প্রথম ঘরের মাঠে টস করবেন লিটন। হোম অ্যাডভান্টেজের হিসেব টানলে পরীক্ষাটা অপেক্ষাকৃত সহজ, যদিও প্রতিপক্ষ পাকিস্তান বলেই কিনা সে স্বস্তিটুকু পাচ্ছেন না উইকেট কিপার ব্যাটার। আমাদের ভালো ক্রিকেটটা খেলতে হবে। শ্রীলঙ্কায় 2 দিন আগে যেটা ঘটে গেছে এটা পাস্ট, সো এখন এটা নতুন জায়গা, নতুন ভেন্যু, সব কিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য এবং দেখি কী হয়। সব কিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য, বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয়। সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না, বাট ওই রেকর্ডের চিন্তা না করে আমরা কি করতে পারি, আমাদের কতখানি ক্যাপাবিলিটি আছে, কতখানি বেটার ক্রিকেট খেলতে পারি, তাহলে ওই সব জিনিসই চেঞ্জ হয়ে যাবে। কারণটা সহজ, চেনা কন্ডিশন, স্পিন বিভাগের শক্তিমত্তা। 16 জনের বহরের 9 জনই খেলেছেন সবশেষ বিপিএলে। রাগঢাক না রেখে পাকিস্তান অধিনায়কও স্বীকার করলেন ওই অভিজ্ঞতাই তাদের এই সফরের মূল শক্তি। আমাদের দলের বেশিরভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে কথা হয়েছে, ওরা যে ইনপুট দিয়েছে আমরা ওই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি। আমরা আমাদের খেলার ধরন পরিবর্তন করেছি এবং এভাবেই খেলতে চাই। বাংলাদেশ নিজের মাঠে সবসময়ই ভালো দল। লিটন অবশ্য ইতিবাচক হিসেবেই দেখছেন বিষয়টিকে। কথার লড়াইয়ে জয়টা টাইগার অধিনায়কেরই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মজাটাই এইটা যে আপনি পুরো ওয়ার্ল্ডের সব প্লেয়ারদের সাথে খেলার সুযোগ থাকে, ফ্রেন্ডশিপ করার সুযোগ থাকে। সো আপনি যদি আপনার একটা জায়গায় স্টপ হয়ে থাকেন শুধুমাত্র ন্যাশনাল টিম, তাহলে কিন্তু আপনি বাইরের প্লেয়ার সম্বন্ধেও জানবেন না, যে সিঙ্গমও শেয়ার করতে পারবেন না। তো আমার মনে হয় অবভিয়াসলি এটা বোথ সাইডেই কাজে দেবে। তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে, আমরাও তাদের সাথে খেলি, আমরাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি। সো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, বাট ইকুয়ালি এটা খুব ভালো সাইড। প্রায় 4 বছর পর বাংলাদেশের মাটিতে সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। এ দলের ব্যানারে এশিয়ান গেমসের হিসেবটা একপাশে রাখলে 2016 পর থেকে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি নেই টাইগারদের। এখন লিটন কুমার দাসের দলের সামনে পরীক্ষা, শ্রীলঙ্কায় পাওয়া মোমেন্টাম কাজে লাগিয়ে সেই অপেক্ষার অবসান তারা ঘটাতে পারেন কিনা। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই হত্যাযজ্ঞের 7 মামলায় ট্রাইব্যুনালের সাবেক মন্ত্রী, এমপি, আমলারা পলাতক ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে 15 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রস্তুত করতে কাজ করছে ঐকমত্য কমিশন। 5 দিন বিরতি দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ। এবং বিভিন্ন স্থানে এনসিপির কর্মসূচিতে বাধা আসছে, বললেন নাহিদ ইসলাম। প্রশাসনে ফ্যাসিস্টের দোসর থাকায় যথাযথ সম্মান পাচ্ছে না জুলাই শহীদদের পরিবার। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।